কটা কুচিয়াপাড়ায় করছি কেন? অনেক বুকে ব্যথা আছে আমাদের। আব্বাস সিদ্দিকী বললেন, দাদা আমডাঙ্গাকে আপনাকে পাঠাচ্ছি, আমডাঙ্গায় আবার শূন্য থেকে শুরু করতে হবে। আমডাঙ্গায় যে সমস্ত গ্রামগুলোতে বোমা তৈরি হয়, বারুদ তৈরি হয়, সেই গ্রামে আপনাকে যেতে হবে। নওশাদ সিদ্দিকী বললেন, দাদা আমডাঙ্গায় আমরা যাচ্ছি, দুজন মিলে যাব, দুই ভাই। একদিকে আপনি থাকবেন আর একদিকে নওশাদ সিদ্দিকী থাকবেন। ভাঙর যেমন আমি দেখছি, আমডাঙ্গায় আমরা তিনজন মিলে দেখব। আমডাঙ্গায় বোমা মুক্ত করতে হবে, বারুদ মুক্ত করতে হবে। যারা বারুদ বোমা গুলি নিয়ে এখানে রাজনীতিটাকে জিয়ে রেখে দিয়েছেন, তাদের কাছে পরিষ্কার কথা বলে দিয়ে চাই, নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি আর যারা নেতারা আছে, মাথায় কাফন বেঁধে কিন্তু রাস্তায় নেমেছে। পরিষ্কার কথা বলে দিয়ে যায়। আর যারা তৃণমূলে হয়ে আপনারা বোমা মারছেন, বারুদ সাপ্লাই করছেন, জানি না মাঝে মধ্যে আসছে নাকি ববি হাকিমের মেয়ে দাঁড়াবে, কখনো শুনছি আব্দুস সাত্তার দাঁড়াবে, কখনো শুনছি নাকি আবার শওকত মোল্লা আসবে, এরকম নানান গুঞ্জন। তৃণমূলের যে বেটাই দাঁড়াক আর তৃণমূলের যেই দালালি করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বোমা মুক্ত আমডাঙ্গা চাই। আর কুচিয়াপাড়ায় যদি কোনো তৃণমূলের ফুটবস্থান যদি ভেবে থাকেন বোমা বারুদ মজুত করে বোমা মারবেন, একবার এই সাহেবদার বাড়িতে গিয়ে বোমা মারবেন, আমাদের ওই মোস্তাফিজুরের বাড়িতে গিয়ে বোমা মারবেন, ওর দোকানে গিয়ে হামলা করবেন, আমাদের শাহিন আছে ওর বাড়িতে গিয়ে একটু ধাক্কা মারবেন, আর আমাদের এই কুচিয়াপাড়ায় যারা আইএসএফ এর উপরে কাজ করবেন তার বাড়িতে গিয়ে দরজায় ইট মারবেন, টালি ভাঙবেন, মাঠের ফসল নষ্ট করবেন, আপনার ছেলে বউয়ের কাছে বালিশে শুতে দেব না। কান খুলে শুনে রাখুন, আমাদের কাছে রিপোর্ট আছে 2011 সালে, এই 2021 সালে এখানে যিনি সব থেকে বেশি সন্ত্রাস করেছেন তিনি নাকি মারা গেছেন। যদি পারেন তার কবরস্থানে গিয়ে আপনারা জিয়ারত করবেন, যেন উপরওয়ালা ওনাকে শান্তিতে ঘুমোতে দেন। কিন্তু পরিষ্কার কথা বলে রাখছি, যদি তার উত্তরাধিকারী কেউ থেকে থাকে, আমার মায়েদেরকে বলছি, আপনারা শুধুমাত্র নামটা দেবেন, তার আব্বার নামটা দেবেন, বাকিটা বুঝে নেবে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, বাকিটা আমরা বুঝে নেব। তার বাড়িতে ঢোকা বন্ধ করে দেব। আপনি তৃণমূল করতেই পারেন, আপনি অন্যান্য রাজনৈতিক দল করতেই পারেন, আইএসএফ করতেই পারেন, গণতন্ত্র তার অধিকার দিয়েছে। এই কুচিয়াপাড়ার মানুষ বুথে দাঁড়িয়ে ভোট দেবে, যার যাকে পছন্দ হবে তাকে ভোট দেবে, যার যাকে পছন্দ হবে তাকে ভোট দেবে। এটা আমার আব্বাস সিদ্দিকী বলে দিয়েছেন, নওশাদ সিদ্দিকী বলে দিয়েছেন, কিন্তু কোনো বাজির আওয়াজ যেন শুনতে না পাই। মনে মনে ফন্দি উঠেছেন, আবার বিধানসভা নির্বাচনে 25টা বুথে রিগিং করবেন, কুচিয়াপাড়া তার মধ্যে আছে। আমি বিশ্বজিৎ মাইতি কুচিয়াপাড়া দিয়ে শুরু করলাম, নওশাদ আসবে, আব্বাস আসবে, এখান থেকে সন্ত্রাস মুক্ত হবে। তৃণমূলের নেতারা কান খুলে শুনে যান। এটা আমরা হুমকি দিতে আসিনি, আমরা আপনাদের হুমকি দিতে আসিনি, আপনাদেরকে একটু সবক শেখাতে এসেছি। যদি আমার আইএসএফ এর কোন বন্ধু নেতারা তারাও যদি বোমগুলি মজুদ করে থাকেন, আমাদের কাছে খবর দেবেন, তার কিভাবে শাস্তি দিতে হয়
নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী শাস্তির ব্যবস্থা আমরা করে দেব। একদম পরিষ্কার কথা, ভালোভাবে বলছি। কাল থেকে আমাদের যারা সহযোদ্ধারা আছেন, বুক চিতিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করবেন, তার বাড়ির কি সমস্যা আছে জিজ্ঞাসা করবেন। কারণ তৃণমূল একটা ত্রিপল চাইতে গেলেও তার বোরখা পরীক্ষা করে, এটা হচ্ছে তৃণমূল। আমার মায়েরা তার বাড়িতে জল পড়ছে, ত্রিপল চাইতে গেছে, আমার মায়েরা তার লজ্জা আবরণ থাকার জন্য বোরখা পরে গেছে। এই তৃণমূলের নেতারা সেই বোরখাটা খুলিয়ে তাকে চিহ্নিতকরণ করছেন। আমরা বলতে চাইছি, শেষে শুরু হয়েছে তৃণমূল। গত পরশুদিন আমরা ধর্মতলায় গিয়েছিলাম। আমরা সেদিনকে ধর্মতলায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী সহ এই রাজ্যের সংখ্যালঘু নেতারা, সারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু নেতারা, আপনারা কামরুজ্জামানকে দেখেছেন, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সেদিন সমস্ত সংখ্যালঘু নেতারা, ধর্মগুরুরা সেদিনকে আমরা একসঙ্গে নেমেছিলাম, আমিও ছিলাম। সেদিনকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে, মমতা দি, আপনি নাকি হিজাবের আড়ালে মুসলমানদের নাকি আপনি খুব ভালোবাসেন, তা আমাদেরকে একটু ধর্মতলায় বসার জায়গা দিন। আমরা ধর্মতলায় বসতে চাই একটু। মমতা ব্যানার্জি, আপনি বলেছেন ওয়াকফ সম্পত্তি আমাদের লুট হয়ে যাচ্ছে, আমাদের কবরস্থানটা দখল হয়ে যাচ্ছে, আমাদের ঈদগাহটা দখল হয়ে যাচ্ছে, আমাদের মাদ্রাসাটা দখল হয়ে যাচ্ছে। যদি এগুলো সরকার ভেস্টেড করে দেয়, অর্থাৎ সরকারি করে দেয়, সরকার যদি ওখানে নোটিশ টাঙিয়ে দেয়, আমরা গিয়ে ওখানে নামাজটা পড়তে পারবো না। আর যে কবরস্থানে আমাদের 200-300 বছর ধরে আমাদের চাচারা, আমাদের চাচিরা, আমাদের নানা নানিরা যেখানে শুয়ে আছে 300 বছর ধরে, আমরা শবে বরাতের রাতে, ঈদের রাতে গিয়ে, ঈদের সময় গিয়ে যখন আমরা জিয়ারত করি, তাদেরকে আমরা স্মরণ করি। এই মমতা ব্যানার্জি আর এই নরেন্দ্র মোদী আমাদেরকে ষড়যন্ত্র করে আমাদের কবরস্থানটা দখল করে নিচ্ছে। আমরা একটু কাঁদতে চাই ধর্মতলায়, মমতা ব্যানার্জি আমাদেরকে একটু জায়গা দিন। আর মমতা ব্যানার্জির পুলিশ নওশাদ সিদ্দিকী আমাদেরকে লাঠি মারতে মারতে প্রিজন বলে তুলেছে। মমতা ব্যানার্জিকে আমরা বলেছি, আপনার শেষে শুরু হয়েছে। 2006 সালে বুদ্ধদেব ভট্টাচার্য একটা কথা বলেছিলেন, মাদ্রাসায় নাকি সন্ত্রাসবাদের জন্ম হয়। পরবর্তীতে তিনি পার্টির চাপে ক্ষমা চেয়েছিলেন। 2011 সালে সিপিএম কে চলে যেতে হয়েছিল এই পশ্চিমবঙ্গ থেকে। আপনি যে হিজাবের আড়ালে, আপনি যে মুসলমানদের তাদের একটা গণ্ডির মধ্যে আটকে ফেলেছেন, আপনার সাইড ব্যাগের মধ্যে আপনি ঢুকিয়ে ফেলেছেন, তাদের অধিকারটাকে লুট হয়ে যাচ্ছে। অর্জুন সিংকে আপনি পাঠিয়েছেন। কে অর্জুন সিং? কে অর্জুন সিং? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী, ভাটপাড়া দীর্ঘদিনের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রমোট করলেন। উত্তর 24 পরগনায় অর্জুন সিং, দক্ষিণ 24 পরগনায় শওকত মোল্লা, সন্দেশখালীতে আপনার শেখ শাহজাহান। এরা কারা? অর্জুন সিং তার ব্যবসা টেকানোর জন্য বিজেপি হয়ে গেলেন। বিজেপি হয়ে গেলেন, যিনি তৃণমূল ছিলেন বিজেপি হয়ে গেলেন। তারপরে বিজেপির টিকিট পাবে কি পাবে না, তারপরে আবার তৃণমূল হয়ে গেলেন, তারপরে আবার বিজেপি হয়ে গেলেন। ব্রিগেডে মমতা ব্যানার্জি সভা ডেকেছে, তারপরে যখন টিকিট দিল না, আবার তিনি বিজেপি হয়ে গেলেন। আসলে আমাদেরকে বুঝতে হবে, গোডাউনটা হচ্ছে আরএসএস। আরএসএস এর মুখপত্র হয়ে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন। অর্জুন সিং কি করলেন? তার ক্ষমতা দখলের জন্য এখানকার তৃণমূলের যারা গুন্ডা বাহিনী আছে, নেতা আছে, একযোগ করলেন। শুনেছি নাকি আপনাদের এমএলএ এর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। আপনাদের পাশের গ্রাম পঞ্চায়েত সিপিএম সহ বিরোধীরা শক্তিশালী হলো, ওখানে পঞ্চায়েত গঠন করবে। সারা আমডাঙ্গায় ভোট লুট করে সবুজ আবির মাখছে। তারা বেরিয়ে গ্রাম পঞ্চায়েতে সিপিএম ভোট গঠন করবে। এই অর্জুন সিং ভাটপাড়া থেকে শুরু করে
কাঁচরাপাড়া থেকে শুরু করে নৈহাটি থেকে শুরু করে হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে শেখ জাহাজ শাহজাহান থেকে শুরু করে হাজার হাজার বম নিয়ে হাজার হাজার পিস্তল নিয়ে তারা লুট করতে পাঠালো তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। সিপিএম বুক চিতিয়ে লড়াই করলো, গ্রামের মানুষ বুক চিতিয়ে লড়াই করলো। তাদের ঘরে যা অস্ত্র শস্ত্র ছিল আমরা দেখলাম, অর্জুন সিং বাহিনীকে ঠেকানোর জন্য সেখানকার সাধারণ মানুষ তারা লড়াই করলেন। তৃণমূলের 3 জন তার মায়ের কোল খালি হলো। তৃণমূলের 3 জন তরতাজা যুবক খুন হয়ে গেল, আর সিপিএম এর 3 জন খুন হয়ে গেল, মোট 6-7 জন খুন হয়ে গেল। অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূল থেকে বিজেপি হলো, বিজেপি থেকে তৃণমূল এলো, তার ব্যবসা বাণিজ্য ঠিক রইলো। আর যে তারাবেড়িয়ার তৃণমূলের 3 জন মায়ের কোল খালি হয়ে গেল, সিপিএম এর 3 জন মায়ের কোল খালি হয়ে গেল। তাদের মায়ের কান্না এই লাল আবির সবুজ আবির দিয়ে কি বিচার করা যাবে? এই অর্জুন সিং গুলোকে চিনে নিতে হবে না, এই দালাল গুলোকে চিনে নিতে হবে না। এই যারা এই আপনার কুচিয়াপাড়াতে যারা বোমার রাজনীতি করে বুথ দখল করতে চাইছে, যারা মানুষকে ভয় দেখাতে চাইছে, মাঠের ফসল লুট করে নিচ্ছে, যারা আমার ভাইদেরকে গুলির সামনে বার করাচ্ছে, তাদেরকেও আমাদের বুঝে নিতে হবে। রাজনীতির যারা কারবারি আছে তারা রাজনীতির ব্যবসা করবে, তারা ব্যবসার জন্য কখনো বিজেপি হবে, কখনো তৃণমূল হবে। কিন্তু আপনারা যারা কুচিয়াপাড়ায় থাকেন তারা তো কুচিয়াপাড়াতেই তো থাকতে হবে। নওশাদ সিদ্দিকী বলেছে যে আমাদের কলমে রাজনীতি শুরু করতে হবে, কারণ আমার সংখ্যালঘু ভাইরা তাদের হাতে বোমগুলি পিস্তল তুলে দিচ্ছে তৃণমূলের মাস্কেট বাহিনী, গুড্ডা বাহিনী। যদি একজন শিক্ষিত ছেলে, আমি এখানে সাইনের কথাই বলছি, সাইন গ্র্যাজুয়েট পাস করেছে, কোন রাজনৈতিক দলের হাতে বোম তুলে দিতে পারবে? সাইনের হাতে, রাকেশের হাতে কেউ বোমগুলি পিস্তল তুলে দিতে পারবে? পারবে না। তাই শিক্ষার আলো জ্বালানোর জন্য নওশাদ সিদ্দিকী বলেছেন, আমার মায়েরা শুনে রাখুন, আমার বাবারা শুনে রাখুন যে আমরা বোমাগুলি আমার প্রজন্মের হাতে তুলে দিতে পারবো না, বোমাগুলি রাজনীতি করতে পারবো না। আমার বাড়িতে চাল নেই, আমার বাড়িতে ডাল নেই, রান্না করার ভাত জোগাড় করার, খাবার জোগাড় করার পয়সা নেই। আমরা একদিন নফল রোজা করব, টাকা বাঁচিয়ে আমার ছেলেটাকে স্কুলে পাঠাবো, তার হাতে কলম, তার হাতে খাতা তুলে দেব। এটাই আমরা 5 টাকার কলম বলছি। আমরা নফল রোজা করব, আমরা উপোস করে থাকবো, আমার ছোট ছোট প্রজন্মের হাতে, ছোট ছোট শিশুদের হাতে আমাদের কলম তুলে দিতে হবে। আমরা এই রাজনীতি করতে এসেছি। যারা মস্তানি করেছে, বোমা রাজনীতি করেছেন, আপনাদের ব্লকের সভাপতি আনিসুর খাকি পোশাকের পুলিশ দেখলে না, বিডিও অফিসে থাকলেও বাথরুমের দিকে লুকোতে শুরু করে, বুঝতে পারছেন? অনেকদিন বিডিও অফিসেও যায়নি। এই আপনার পাশের চণ্ডীগড়ে কি এন্দাদুল্লাহ, কি নাম, এন্দা এখন বউ বাচ্চা ছেড়ে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, মোবাইলে সিম চেঞ্জ করছে। আর কুচিয়াপাড়া যিনি সন্ত্রাস করতেন তিনি কবরে ঘুমাচ্ছেন। আমরাও দোয়া করি তিনি শান্তিতে ঘুমন এবং তিনি অন্তত মানে ভালো থাকুন, কবরের ভেতর সুস্থ থাকুন। এটা আইএসএফ এর পক্ষ থেকে আমরা প্রার্থনা করি, দোয়া করি। কিন্তু আপনাদেরকে বলি, শেষ মার কিন্তু উপরালার মার, এটা মনে রাখবেন। আপনি বোমা গুলি পিস্তল নিয়ে লড়াই করবেন, কিন্তু হয়তো আমার বাড়িতে বোম ফেলবেন, আমার বাড়ি ভাঙচুর করবেন, কিন্তু শেষ মারটা যদি সৃষ্টিকর্তা বলে কেউ থাকে, তার মার কিন্তু শেষ মার। তৃণমূলের নেতারা একটু কান খুলে শুনে রাখুন, তৃণমূলের নেতারা একটু কান খুলে শুনে রাখুন। তৃণমূলকে বলছি এই কারণেই, কারণ আজকে একটা সময় আমডাঙ্গা, আমরা জানি যে আমডাঙ্গা সবাই আমরা একসাথে, আমরা 8 বারের এমএলএ এখানকার, আমরা হাসিম আব্দুল হালিমকে ভোট দিয়েছিলাম কাস্তে হাতুড়িতে। সেদিন কিন্তু এই সন্ত্রাসের বাতাবরণ ছিল না, বোমগুলির রাজনীতি ছিল না। আমরা সবাই মিলে একসাথে গিয়ে চায়ের দোকানে চা খেতাম, একসাথে গল্প করতাম। কেউ কংগ্রেস করেন, কেউ সিপিএম করেন, কেউ ফরওয়ার্ড ব্লক করেন, কিন্তু এই বোমগুলির রাজনীতি আমডাঙ্গাতে ছিল না। এই আমডাঙ্গায় কমনওয়েলথে যখন প্রেসিডেন্ট ছিলেন
আপনার আসিম আব্দুল হালিম সারা বিশ্ব চিনত আমডাঙ্গাকে। আর জবে থেকে এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পড়া শুরু করলো, বোরখা পড়া শুরু করলো, সেদিনকে মুসলমান ভাইরা ভাবতে শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদের ত্রাতা হিসেবে কাজ করবে, আমাদের সঙ্গে হয়তো কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন। আমি একজন হিন্দু ঘরের ছেলে হয়ে বলছি, সামনে দুর্গাপুজো আসছে। এই দুর্গাপুজোয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে দিচ্ছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, আমাদেরও তো ঈদের অনেক কমিটি আছে, আমরাও তো নবী দিবস পালন করি, আমরা মুসলমান সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলাম, শুধু উনি আমাদের তো কিছু দিচ্ছেন না। তার মানে বিভাজন তৈরি হয়েছে, হিন্দু মুসলমানকে ভাগ করে দাও। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা তো চেয়েছিলাম যে সাধনপুরে যারা জরি শিল্পের সঙ্গে যুক্ত, যারা রাতে জেগে জেগে এমব্রয়ডারিতে সেলাই করেন, এই এমব্রয়ডারিতে যে জামা কাপড় তৈরি হয়, নরেন্দ্র মোদীর কাছেও যায়, অমিত শাহর কাছে যায়, অর্জুন সিং এর কাছেও যায়, কিন্তু তৈরি করে এই সাধনপুরের আমার মুসলমান ভাইরা, তারা অল্প শিক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার একবারও মনে হলো না আপনার এমএলএ কে দিয়ে এই সাধনপুরে একটা হাব তৈরি করা, যেটা হচ্ছে বারাসাতে একটা রিজেন্ট হয়েছে, আমডাঙ্গায় যদি একটা হাব তৈরি হতো তাহলে আমার এখানকার বেকার যুবকরা কাজ করতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এমএলএ কে জিজ্ঞাসা করছে রফিকুর তোর কি লাগবে, বলছে আমার একটা গাইনো লাগবে। ভাববেন আপনি ওনার একটা গাইনো দরকার লাগবে আমডাঙ্গায়, আর বাকিটার ওনার বোমারু বাহিনী, পিস্তল বাহিনী সামলে দেবে বুথগুলো। আমরা বলতে চাইছি, আমডাঙ্গা হসপিটালকে অন্ধকারে রেখে আর ব্যাঙের ছাতার মতো আবাল সিটিতে যে আপনার হসপিটাল নার্সিং হোম হয়েছে, তার টাকা কোথায় যায় আমরা জানি। সব ফুরফুরায় আমাদের হিসাবটা জমা আছে। ঠিক সময় এই আপনাদের হসপিটাল মালিকরা, ওখানে কোনো জীবনদায়ী কোনো ব্যবস্থা নেই, একজন প্রসব নিয়ে অনেকে মারা গেছে, ওখানে আইসিইউ নেই, নিকু নেই, অক্সিজেনের ব্যবস্থা নেই, কম পয়সার মধ্য দিয়ে ভাবছেন ওখানে গিয়ে ডেলিভারি হচ্ছে। আমার ঘরেরও একটা সন্তান মারা গেছে ওখানে, এখানে আমাদের শরীফুল আছে, তার সাক্ষী আছে। আমরা চাইছি আমডাঙ্গায় এক্সরে মেশিন বসুক, আমডাঙ্গায় এমআরআই বসুক, আমডাঙ্গায় ডাক্তার বসুক, আমডাঙ্গায় সিজার হোক, আমডাঙ্গা হসপিটালটায় মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হোক। আর আপনি এখানে যে সমস্ত নার্সিং হোমে ছাড়পত্র দিয়েছে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমরা কেন বলছি মাথায় কাফন বেঁধে লেগেছি, আমাদের এই তৃণমূলটা বোম মারতে পারে। রুবিকে যেমন ওদের দলের লোকেরা রুবিকে মেরে দিয়েছে, আমাদেরকেও মারতে পারে, কিন্তু হিসাবটা এই আমডাঙ্গা জনগণকে বুঝে নিতে হবে। কারণ ওদের এখন খাওয়া খাই লড়াই চলছে, কে কত মাটি বিক্রি করতে পারে, কে কত জমি বিক্রি করতে পারে। আপনাদের খরুর মাঠের যে জমি তৃণমূলের দালালদের ঘরে চলে গেছে, তৃণমূলটা অর্ধেক বিক্রি করে দিয়েছে। আমরা বলতে চাইছি, তৃণমূলের দোতলা তিনতলা যে বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, এই সাধনপুর আমডাঙ্গার গরিব মানুষের রক্ত চোষা পয়সা, এই একটা ইটের হিসাব এই আমডাঙ্গার মানুষ কিন্তু বুঝে নেবে। তাই বলি, বোমা গুলি পিস্তল ছেড়ে মানুষের সঙ্গে মিশতে শিখুন, আমরা সাথ দেব। নওশাদ সিদ্দিকী বলছে, আমডাঙ্গায় যারা বোমা গুলি রাজনীতি করছেন, আমরা কলকাতায় যখন দেখি যে আপনাদের কুণাল ঘোষ, সিপিএম এর মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিজেপির দিলীপ ঘোষ যখন একসাথে বসে ঠান্ডা ঘরে চা খায়, তখন কিন্তু কেউ মারামারি করে না, আর মারামারিটা হয় বুথে। আমাদের আইএসএফ করছে, যারা বিরোধী পরিসরে আছে তাদের বাড়িতে আক্রমণ হচ্ছে, আমরা তো মেনে নেব না। রাজনীতিতে জয় পরাজয় থাকবে, একজন জিতবে একজন হারবে, এটাই তো সংসদীয় গণতন্ত্র। কালীগঞ্জে আমরা কি দেখলাম? কালীগঞ্জে আমরা দেখলাম তৃণমূল ভোট লুট করে ওখানে তৃণমূল জিতলো, সবুজ আবির মাখলো, ভালো কথা। আপনি ভোট লুট হয়েছে, কালিয়াগঞ্জে তৃণমূল জিতেছে,
আপনি উৎসব করুন, আনন্দ করুন, আপনি মিছিল বার করুন, কিন্তু আমার তামান্না বোনটা 10 বছরে আমার কন্যা সম, তামান্নার বয়স 10 বছর, তার বাবা সিপিএম করত, তার বাবা ওখানকার কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করেছিল। মেয়েটা বোঝেনি, তৃণমূল জিতেছে বলে তাও হয়তো জানে না। মেয়েটা ফোড়ে পড়ে, মেয়েটা যখন বিজয় মিছিল যাচ্ছে, মা তখন রান্নাঘরে বসে রান্না করছে, ও রাস্তার ধারে এসে বিজয় মিছিল দেখছিল যে তৃণমূলের দাদারা নাচানাচি করছেন, সবুজ আবির মাখছে, আর এই তৃণমূলের গুন্ডা বাহিনী ওই মেয়েটাকে একটা বোমা দিয়ে তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দিল। মেয়েটা ওখানে মারা গেল, তামান্না। আমরা বলতে চাইছি, আমরা অনেক হয়েছে 11 সালের পর থেকে, অনেকের লাশ গেছে। গত বিধানসভা নির্বাচনে খণ্ড সরকারে আমাদের কর্মীদেরকে মারতে গিয়ে নিজেদের কর্মী মারা গেছে, তার পরিবর্তে চিনতে ভুল করেছিল তৃণমূল। আমি বলতে চাইছি, যদি আপনারা পরিকল্পনা করে থাকেন যে কুচিয়াপাড়ায় আমার আইএসএফ এর কোন কর্মীকে, আমার এখানে আমাদের যদি শাহিনকে আপনি বোম মারার যদি পরিকল্পনা করে আছেন রাত্রিবেলা, সেই জায়গায় যদি আপনার সন্তান যদি হয়তো রাত্রিবেলা ঘুম থেকে উঠে বাথরুম করতে এসেছে, আপনি ওই বোমটা আপনার সন্তানকেই মারলেন। বুঝতে পারছেন? আমরা বলতে চাইছি, একটা তৃণমূল মায়ের কান্না, একটা সিপিএম মায়ের কান্না, একটা আইএসএফ এর মায়ের কান্না কখনো পার্থক্য হতে পারে না, কখনো পৃথক হতে পারে না। আমরা বলতে চাইছি যে এখানে আমার সন্তানরা থাকুক দুধে ভাতে, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, তৃণমূল হতে পারে, তাদের সন্তানরা লেখাপড়া শিখুক, স্কুলে যাক, চাকরি করুক, WBCS অফিসার হোক, পুলিশে চাকরি পাক, আর্মি হোক, বড় ব্যবসাদার হোক। আমরা চাইছি এই রাজনীতি আমরা চাইছি। তাই কুচিয়াপাড়ার মানুষের কাছে আমরা বলবো, যারা আপনারা তৃণমূল করছে করুন, কিন্তু বোম গুলির কোন রাজনীতিতে আপনারা যাবেন না। আমার মায়েদেরকে বলবো, এই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের আমার মুসলমান ভাইদের করের টাকা, আমার হিন্দু ভাইদের করের টাকা, আমার খ্রিস্টান ভাইদের করের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমা প্রার্থী, বাইরের মাইকগুলো বন্ধ করে দিতে আমি কি বলবো? বলাটা ঠিক হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? হিন্দু ও মুসলমানের করের টাকায় তিনি 400 কোটি টাকা খরচ করে তিনি জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে। ঈদ শেষ হয়েছে, আমডাঙ্গার অনেক গাড়ি গেছে, পশ্চিম বাংলার অনেক আমার মুসলমান ভাইরা দীঘায় বেড়াতে গেছে। সেখানে আমাকে ফোন করছে, আমার চেয়ারম্যান নওশাদকে ফোন করছে, এই হিজাব পরা দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে গেছে দীঘাতে। সেখানে হোটেলে হোটেলে গিয়ে পুলিশ বলে এসেছে এখানে মাছ মাংস খাওয়া যাবে না, আর মুসলমান ভাইরা যারা দীঘায় বেড়াতে এসেছেন 3 দিন আপনারা বেরোবেন না। আমাদেরকে ফোন করছে। আমরা বলতে চাইছি, আমি হিন্দু, আমার করের টাকায় জগন্নাথ মন্দির হয়েছে, আমি যেতে পারবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো জানতেন যে মুসলমান ভাইরা জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবে না, কিন্তু তাদের করের টাকায় আপনি কেন সেখানে একটা হাব তৈরি করলেন না, কেন কারখানা তৈরি করলেন না, কিন্তু আপনি জগন্নাথ মন্দির তৈরি করলেন। আমরা কি দেখলাম 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবস, সেখানে পাগলু ড্যান্সও হয় মাঝে মধ্যে, দেব পাগলু ড্যান্স দেয়। তো এখানেও আপনারা যারা তৃণমূল করেন, বগল বাজাতে বাজাতে কেউ বিরিয়ানির প্যাকেট, কেউ আপনার ফ্রাইড রাইস, কেউ নিয়ে চিকেন গোস্ত নিয়ে আপনারা গেলেন 21শে জুলাই পালন করতে। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তার 26-এর আগে লাস্ট জনসভা 21 তারিখ তিনি কি বললেন?
তিনি বললেন আমি জগন্নাথ ধাম তৈরি করেছি, আমি আরেকটা দুর্গা অঙ্গন তৈরি করব। তারপরে তিনি 1,10,000 টাকা করে আমাদের পুজো কমিটিগুলোকে দিলেন। আমরা বলতে চাইছি, যারা বলতে চাইছেন বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভোট দেবেন, যারা তৃণমূলকে ভোট দিয়েছেন বিজেপিকে রোখার জন্য, তাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি একজন হিন্দু ঘরের ছেলে, সামনে দুর্গাপুজো আসছে, আমি দুর্গাপুজোয় 4 দিন 5 দিন 10 দিন ছুটি পাবো, কিন্তু যারা মুসলমান ঘরের ভাইরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হিজাব দেখে রেড রোডে যখন নামাজ পড়ছিল, আপনারা ভেবেছেন আমরা বোধহয় আমাদের কোনো মহিষাকে পেয়ে গেছি। কি বলছেন মমতা ব্যানার্জি? বলছেন আমার উন্নয়ন শেষ হবে না, কোরআন হাদিস শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। ভাববেন না কোরআন হাদিসের সঙ্গে তার উন্নয়নের তুলনা করছেন। মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলছেন দুধের গাই, অর্থাৎ তাদেরকে আমরা দুইব। প্রশ্ন করবেন না আমার দুর্গাপুজোয় ছুটি হয়, আমার দুর্গাপুজোয় 1,10,000 টাকা পাই। আমি একটা হিন্দু ঘরের ছেলে হয়ে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছি, তৃণমূলের নেতাদেরকে প্রশ্ন করছি, আপনারা কান খুলে শুনে রাখুন, যদি আমার জব কার্ডটা চুরি না করে যদি জব কার্ডটা চালু করতে পারতেন, তাহলে আমার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, আদিবাসী, দলিত 100 দিনের জব কার্ডের কাজ করতে পারত, তাহলে আমার দুর্গা খুশি হতো। কারণ যে আমার মা হিন্দু মায়ের তার কাজটা চলে গেছে, সে তার বাচ্চার জন্য জামা প্যান্ট কিনে দেওয়ার জন্য দুর্গা ঠাকুর দেখতে যেতে পারত। আর আমার মুসলমান ভাই, আমার মুসলমান মায়েরা তারা জব কার্ডটা কাজ করতে পারলে ঈদের সময় তার নতুন জামাটা কিনে দিতে পারতেন। এই তৃণমূল চোর, এই তৃণমূল আমাদের সম্পদ লুট করেছে, 26-এ বুঝে দিতে হবে। আমরা হিন্দু ঘরের ছেলে, আমার দুর্গাপুজোয় 4 দিন ছুটি হবে, কালী পুজোয় ছুটি হবে, আরো সরস্বতী পুজোয় ছুটি হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ওই বরকতি সাহেবকে নিয়ে, আবার আজকে আমি একটা ফেসবুকে দেখছিলাম বরকতি সাহেব আবার দুর্গাপুজোর মন্ত্র বলছে। কেউ যদি দেখে থাকেন আপনারা দেখবেন, বরকতি সাহেব দুর্গাপুজোর মন্ত্র বলছেন। ভালো, সব ধর্মের চর্চা করা ভালো, কিন্তু আমি বলতে চাইছি আপনি বোরকা পরুন, আপনি হিজাব পরুন, আমার কোনো আপত্তি নেই, মুসলমান ভাইদেরও কোনো আপত্তি নেই, কিন্তু হিন্দুদের দুর্গাপুজোয় 4 দিন ছুটি হতে পারে, কালী পুজোয় ছুটি হতে পারে, সরস্বতী পুজোয় ছুটি হতে পারে, ঈদের দিন যদি রবিবার পড়ে, মুসলমান ভাইরা কেন আপনারা 2 দিন এক্সট্রা ছুটি পাবেন না? কারণ বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোট দিতে হবে, তাই তো? বুঝতে হবে আপনাদেরকে। এই কথাটাই বলার জন্য আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী আমাকে পাঠিয়েছে এই আমডাঙ্গায় গণতান্ত্রিক অধিকারকে ফেরত আনতে হবে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ঐক্যকে ফেরত আনতে হবে। আমরা কি দেখলাম? এই আমডাঙ্গার মধ্যে করুণাময়ী মন্দির আছে, আপনারা জানেন। 1 মাস ধরে মেলা চলে। মেলায় কারা পাহারা দেয়? আমার মুসলমান ভাইরা পাহারা দেয়। কারা পুজো দিতে আসে? আমার ঘরের হিন্দু মা, হিন্দু বোনেরা পুজো দিতে আসে। নওশাদ সিদ্দিকী বলছেন, আব্বাস সিদ্দিকী বলছেন, এই আমডাঙ্গায় মন্দিরে যেমন ঘন্টা বাজছে ঘন্টা বাজবে, যেমন আমার মায়েরা শাঁখ বাজাচ্ছে শাঁখ বাজবে। সেই সঙ্গে সঙ্গে আমার যারা টুপি পরে ভাইরা তারা মসজিদে নামাজ পড়ে, তাদেরকেও নিরাপত্তা দিতে হবে। যারা ডঙ্কা বাজিয়ে আদিবাসী, দলিত, যার তারা ওই হরিচাঁদ গুরুচাঁদের পুজো করে, আমার মুসলমান ভাইরা, হিন্দু ভাইরা তারা পাহারা দিয়ে দেবে, তারা ডঙ্কা বাজাবে। আমরা এই সম্প্রীতির ঐক্য চাই। তাই আমরা বলছি, মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কথাটা আমরা বলতে চাইছি, কারণ আমাদের তো কোনো সমস্যা হয়নি। হাসিম আব্দুল হালিম তিনি এখানকার এমএলএ ছিল, আমাদের তো কারো কখনো আমাদের সৎসাহস হয়নি। বাবরি মসজিদ যেদিন ভাঙা হলো 1992 সালে, সারা ভারতবর্ষে আগুন জ্বলছে, হিন্দু মুসলমানের মধ্যে মারামারি চলছে, এই কথাটা বলতেই হয় যে সেদিন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। জ্যোতি বসু বলে দিলেন যে আমার রাজ্যে দাঙ্গাবাজরা যদি দাঙ্গা করতে আসে,
আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি, মাথা লক্ষ্য করে গুলি করতে। দাঙ্গাবাজদের কখনো পার্টি হতে পারে না, সে কখনো সিপিএম হতে পারে না, সে কখনো বিজেপি হতে পারে না, সে কখনো তৃণমূল হতে পারে না, সে আইএসএফ হতে পারে না, সে দাঙ্গাবাজ। সে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করতে চাইছে। আমরা তো অনেক ছোট ছিলাম, তখন আমরা দেখেছি যে আমার মুসলমান ভাইরা, আমার চাচারা, আমার চাচিরা, আমার ঘরের আমার বাবা, আমার ঘরের আমার কাকা, আমার ঘরের আমার কাকিরা সেদিন হাতে হাত দিয়ে মসজিদ পাহারা দিয়েছে, সেদিন মন্দির পাহারা দিয়েছে, করুণাময়ী মন্দির পাহারা দিয়েছে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা কখনো লাগাতে দিইনি এই আমডাঙ্গায়, সারা পশ্চিমবঙ্গে। কিন্তু আজকে আমাকে নতুন করে ভাবাতে হচ্ছে আমি হিন্দু, আপনি মুসলমান, আপনি মুসলমান, আমি হিন্দু। এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দালালি করছে, আরএসএস এর দালালি করছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি অপরাধ থাকে, এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসে তিনি পদ্ম ফুলের চাষ করেছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী ছিল, কয়লা মন্ত্রী ছিল, দপ্তরবিহীন মন্ত্রী ছিল। তিনি বিজেপির সঙ্গে 2006 সাল পর্যন্ত গাঁটছড়া বেঁধে এই বিধানসভার লড়াই করেছেন। আর আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছেন, আর এখন আইএসএফ কে বলছেন বিজেপির দালাল। হিন্দু পাড়ায় গিয়ে আবার বলছে মুসলমানের দল। কারণ আমার ছাত্র নেতারা স্লোগান তুলেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, মমতা লেগেছে। গত পরশুদিন নওশাদ সিদ্দিকী বুঝিয়ে দিয়েছে, তার বুকে লাথি মারা হয়েছে, কোমরে লাথি মারা হয়েছে, আমাকে মারা হয়েছে। আমরা বলতে চাইছি যে আমডাঙ্গা একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে বিশ্বজিৎ মাইতি, একদিকে সাহেব, একদিকে আমাদের মোস্তাফিজুর, একদিকে রাকেশ। আমরা সম্প্রীতি রক্ষা করব, এটাই হোক আমাদের 2026-এর আমাদের শপথ। আমরা বলতে চাইছি 2026-এর আগে আর একবার স্মরণ করে দিতে চাই যে এই আমডাঙ্গার বুকে আমার কোনো তামান্না খুন হোক আমি চাই না, আমার তামান্নার ঘরে বোম পড়ুক আমি চাই না। সে কোনো তৃণমূলের বোমারু ঘরের সন্তান হতে পারে, সে সিপিএম ঘরের সন্তান হতে পারে, সে আইএসএফ হতে পারে, সে অর্জুন সিং এর পাল্টিবাজ বিজেপির নেতার ঘরের ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। কিন্তু আমরা রক্তের রাজনীতি আমরা চাই না। রক্তের রাজনীতি চান? জোরে বলুন একটু। এই এমএলএ বোমাবাজি রাজনীতি চান? বাড়ি বাড়ি যান, মায়েদেরকে বোঝান। লক্ষ্মীর ভান্ডার নওশাদ বলেছে আমাদেরকে জেতান। আমার ওয়াকফ সম্পত্তি 75,000 একর সম্পত্তি তৃণমূল দখল করে রেখেছে। এই ওয়াকফ সম্পত্তি আমার বাপ জেঠা কাকারা দিয়ে গেছে, আল্লাহর নামে দিয়ে গেছে। আমার নতুন প্রজন্মের জন্য তৃণমূল ভোগ দখল করবে কেন? সেই জন্যই তো নওশাদের উপর রাগ। 77টা বিজেপি এমএলএ আছে, তাদের উপর রাগ নেই। একটা মাত্র ভাঙড়ের এমএলএ, তাকে বারবার ফাঁসানোর চেষ্টা হচ্ছে কেন? যাতে ভাইপো যে ক্যামাক স্ট্রিটে আছে সেটা ওয়াকফ সম্পত্তি। কিছু বুঝতে পারছেন? ববি হাকিম যে দখল করে, যে অফিসটা দখল করে আছে, ববি হাকিমের যে কারখানাটা আছে, ওটা ওয়াকফ সম্পত্তি। যার কারণে নওশাদ যখন বিধানসভায় যাচ্ছে, মমতা একটু লুকোচুরি খেলছে। কারণ এই ছেলেটা বলছে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে মমতা ব্যানার্জি। আবার হিন্দুদের বলছে দেবত্ব সম্পত্তি লুট হয়েছে, তৃণমূলের নেতারা দখল করে আছে, ফেরত দিতে হবে মমতা ব্যানার্জি। নওশাদ বলছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদেরকে ভোলানো যাবে না। লক্ষ্মীর ভান্ডার 1000, আমার তামান্না ফিরে আসবে না। আরজি করে তিলোত্তমাকে মার্ডার করলো, রেপ করলো তৃণমূলের দালালরা। 1000 টাকা দিয়ে আমার তামান্না ফিরে আসবে না। আমি চাই আমাদের যে ওয়াকফ সম্পত্তি থেকে আমার মায়েরা 5000 টাকা ভাতা পাবে। আমার যারা কন্যা সন্তান বোন আছে তাদের বিয়ের ব্যবস্থা হবে, তাদেরকে যাদের বাড়ি নেই বাড়ি করে দেওয়া হবে। লড়াইটা অনেক দূরে। আর আপনারা ভাবছেন মমতা ব্যানার্জি হিজাব পড়ছে, আর কিছু তৃণমূলের যারা দালালি করছেন বলছেন বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভোট দিতে হবে। নওশাদের কিছু হবে না, আমার কিছু হবে না, রাকেশের কিছু হবে না, শাহিনের কিছু হবে না। গ্রামের পর গ্রাম লুট হয়ে যাবে, গ্রামের পর গ্রাম আমার মায়েরা শেষ হয়ে যাবে। একটা ট্রিপল চাইতে গেছে, আমার মায়ের ইজ্জত
বলছে বোরখা খুলতে হবে। তুমি কে আমার তোমাকে দেখতে হবে, সঙ্গে আধার কার্ড নিয়ে গেছে। এই তৃণমূল আবার ক্ষমতায় আসুক চান আপনারা? লড়াইটা সেয়ানে সেয়ানে হবে। আপনাদের এই আমডাঙ্গায় যেখানে যেখানে আত্মীয় আছে, যেখানে যেখানে আপনাদের পরিজন আছে, যেখানে আপনাদের বন্ধু বান্ধব আছে, আপনারা যান, আপনারা গিয়ে বোঝান যে নওশাদের পাশে দাঁড়াতে হবে। নওশাদ ভাঙড় থেকে বিধানসভায় যাবে, আমডাঙ্গা থেকে নওশাদ যাকে দাঁড় করাবে সে বিধানসভায় যাবে। একসাথে বিধানসভার গেটে লড়াই হবে। মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে, গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে, জব কার্ড চালু করতে হবে, বেকার যুবকের কাজের ব্যবস্থা করতে হবে। আমডাঙ্গায় কারখানা হবে, লিলি বিস্কুটের কারখানা। লিলি বিস্কুট শুনে জানেন তো আপনারা? লিলি বিস্কুটের তৃণমূলের দালালগুলো বিক্রি করতে চাইছে। নওশাদের কাছে খবর গেছে, বলছে দাদা আমডাঙ্গাকে রেডি করুন, লিলি বিস্কুট ফ্যাক্টরি বিক্রি করতে দেব না। লিলি বিস্কুটের কারখানার জমিতে কারখানা হবে। আমডাঙ্গায় যারা অল্প শিক্ষিত, আমডাঙ্গায় যারা বেকার, যারা উচ্চ শিক্ষিত, ওখানে কারখানা হলে হাজার হাজার আমার আমডাঙ্গা যুবক কাজ পাবে। সেই লড়াই আমরা লড়তে চলেছি। আমরা বলতে চাইছি যে আলিয়ার ক্যাম্পাস হোক। হজে যেতে যাওয়ার জন্য আমাদের পাসপোর্ট করতে যেতে হয় কলকাতায়। হজে যাওয়ার জন্য আমাদেরকে পাসপোর্ট করার জন্য কলকাতায় যেতে হয়। যারা হজে যাবেন এখানে কাগজপত্র রেডি করার জন্য, পাসপোর্ট রেডি করার জন্য এখানে একটা অফিস খুলতে হবে। এখানে আলিয়ার ক্যাম্পাস হবে, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে। আমডাঙ্গা হসপিটাল কেন আমরা বারাসাতে যাব, কেন আমরা কলকাতায় যাব? আমডাঙ্গার মানুষ চিকিৎসা করবে আমডাঙ্গা হসপিটালে। এক্স-রে মেশিন হবে, ওখানে আমাদের এমআরআই হবে, রক্তের পরীক্ষা হবে। আমরা চাই না কোনো নার্সিং হোম থেকে এখানে যিনি নির্বাচিত এমএলএ হবেন তার বাড়ি থেকে হাজার হাজার লাখ লাখ টাকা তার বাড়িতে পৌঁছাক। এইরকম এমএলএ চান আপনারা? তাহলে আমাদের লড়াইটা লড়তে হবে। প্রতিদিন মাথা ঠান্ডা রাখতে হবে। তৃণমূল পাগলা কুকুরের মতো আচরণ করছে। তৃণমূল যেখানে থাকবে তার থেকে 100 হাত দূরত্বে থাকবেন, কারণ আপনার নামে হয়তো নানান মামলা জড়িয়ে দিতে পারে। আপনাকে হয়তো 1 সপ্তাহ 10 দিন আপনি হয়তো জেলে থাকবেন। 24 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে এসেছি, দেখেছেন তো। কিন্তু এমন ছোটা ধরাবো যে আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা করবে, যা তাকে এমন ছোটা ধরাবো তার বাড়ি বাস করা বন্ধ করে দেব। পুলিশের তারা, এসটিপি এর তারা, দিল্লি পুলিশের তারায় তাকে একদম শওকত মোল্লার মতো হাল করে দেবো। কত আর শেখ শাহজাহানের মতো, কেন শেখ শাহজাহানকে চেনেন তো? পিঠে বানাতো রাত্রিবেলা। যে গ্রামের মহিলাকে হিন্দু হোক মুসলিম হোক তার যদি পছন্দ হতো রাত্রিবেলা ভেড়ির মতো গিয়ে পিঠে বানাতে হতো। আর আমার ভাইরা, আমার দাদারা পিঠে বানানোর নাম করে ইজ্জত বিক্রি করার ইজ্জতটাকে দিয়ে আসতে হতো শেখ শাহজাহানের কাছে। আমরা বলতে চাইছি এখানে সেই জায়গা করতে দেব না। আমডাঙ্গায় এখনো কিছু গ্রাম পঞ্চায়েত আছে যে আমরা সকালবেলা ঘুম থেকে বোমার আওয়াজে ঘুম ভাঙে, আবার যখন ঘুমাতে যাই বোমের আওয়াজ। আমরা বলতে চাইছি আমডাঙ্গাকে বোমা মুক্ত করতে হবে। আজকের এই সভায় অনেক কথা বলে ফেললাম। আমাদের লড়াই জারি থাকবে, নওশাদের লড়াই জারি থাকবে, আব্বাস সিদ্দিকীর লড়াই জারি থাকবে। আর একটা কথা বলে শেষ করব। আমাদের এলাকায় সবাই ইসলাম ধর্ম পালন করেন, হয়তো হিন্দু ধর্মের মানুষ আছেন, করুণাময়ী মন্দির আছে, আপনার মসজিদ আছে, কিন্তু আমি জানতাম না যে মুসলমানদের মধ্যে এত ভাগ আছে। আমি জানতাম না। কেউ ফুরফুরাকে মানেন, কেউ আপনারা জামাতকে মানেন, কেউ দেওবন্দকে মানেন, কেউ আরো সাইন্দা, কেউ দেওবন্দকে মানেন, কেউ ফুরফুরাকে, কেউ তাবলীগকে মানেন। একবার যারা মাইকের আওয়াজ কানে যাচ্ছেন শুনে রাখুন, এই বিজেপি আর এই তৃণমূল হিন্দু মুসলমানের রাজনীতি করছে। হিন্দু মুসলমান ভোট ভাগ করতে চাইছে, বিজেপির ভয় দেখাতে চাইছে। আর আমরা কি দেখলাম? গরুর ব্যবসাদার দুর্গাপুরে গরু কেনা বেচা করেন, সেই চাচাকে ধরে তাকে গরুর গলায় যে দড়ি থাকে সেই দড়ি দিয়ে গলায় বাঁধা হলো। আর আমার চাচাকে যে 5 ওয়াক্ত নামাজও পড়েন সেই চাচার দাড়ি ধরে টান দিল। তখন কিন্তু জিজ্ঞাসা করা হয়নি
ভাই তুমি ফুরফুরা না তুমি দেহবান, তুমি জামাত, তুমি তবলিগ, ভাই তুমি মুসলমান, সেই কারণে তোমার দাড়ি ধরে টানা হলো, তোমার গলায় গরুর দড়ি পরানো হলো। তাই বলছি তবলিগ জামাত ফুরফুরা ভুলে যান, আপনারা একসাথে লড়াই করুন। এই বিজেপি এই তৃণমূলকে গঙ্গায় বিসর্জন দিন 2026-এ, এটাই হোক আমাদের শপথ। অনেক হয়তো বলবেন যে তুই তো ফুরফুরা, তুই তো তবলিগ, তুই তো দেওবন্দ, তুই তো আহলে হাদিস, এই সমস্ত বলে বিজেপি তৃণমূলের দালালি করবে। আমরা বলতে চাইছি সবাইকে সংঘবদ্ধ হতে হবে, সবাইকে জোটবদ্ধ হতে হবে। যখন বারুইপুরে যে টোটো চালক আমার মুসলমান ভাইকে মাথায় রড দিয়ে বজরং বল মারলো, তাকে কিন্তু একবারও জিজ্ঞাসা করা হয়নি ভাই তুমি তবলিগ, তুমি ফুরফুরা, তুমি দেওবন্দ, তুমি জামাত, তুমি মুসলমান, তোমাকে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো বজরং দল। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কিন্তু এফআইআর করেনি। নওশাদ সিদ্দিকী ছুটে গেলেন দুর্গাপুরে, নওশাদ সিদ্দিকী ছুটে গিয়ে সেই মুসলমান চাচাকে গিয়ে বললেন, আশ্বস্ত করলেন এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, এই ভারতবর্ষে একজন হিন্দুর যতটা অধিকার আছে, একজন মুসলমানের ততটা অধিকার আছে, একজন আদিবাসী ততটা অধিকার আছে, এ দেশ আমার ধর্মনিরপেক্ষ দেশ। আর বলে আসলেন মমতা ব্যানার্জিকে 7 দিনের মধ্যে যারা মেরেছে তাকে গ্রেফতার করতে হবে। তখন সেই কি গাঙ্গুলি, পারিজাত গাঙ্গুলি দাড়ি টাড়ি ছেটে তিনি ধানবাদে গেছে, নওশাদ সিদ্দিকী ধানবাদ থেকে অ্যারেস্ট করিয়েছে। আপনাদেরকে বলে যাচ্ছি, যারা অন্যায় করছেন, আইএসএফ কোনো অন্যায়ের সঙ্গে নেই, থাকবে না। যদি কোনো অন্যায়ের সঙ্গে থাকেন, আপনাদেরকে বলছি আপনারা থানায় গিয়ে এফআইআর করবেন তার নামে, আমরা তার পাশে থাকবো না। কিন্তু কোন তৃণমূল নেতা যদি অন্যায় করে আর পুলিশ যদি তাকে সেফ সাইড করে, আমরা বলে দিচ্ছি সেই পুলিশকেও আমরা বুঝে নেব, যেখানে যেখানে যেতে হয় সেখানে বুঝে নেব। আমরা বলতে চাইছি আপনারা শান্তিতে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন, তৃণমূল করুন, বিজেপি করুন, আইএসএফ করুন, কোন বোমার আওয়াজ, কোন বারুদের আওয়াজ, বারুদ মজুদ যদি আপনারা দেখতে পান, সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমডাঙ্গা থানার সঙ্গে যোগাযোগ করবেন। আর কিছু অ্যাপস আছে, সেই অ্যাপস বাড়ি আমরা পাঠিয়ে দেব, তাকে তার বউয়ের পাশে ঘুমোতে দেব না। এটাই হচ্ছে আমাদের শপথ, তার বউয়ের পাশে ঘুমোতে দেব না, কারণ বোমা মুক্ত আমডাঙ্গা চাই। আর আপনাদেরকে বলছি, নওশাদ বড় একা হয়ে গেছে, ছেলেটা বড় একা হয়ে গেছে। এই সারা পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের হয়ে লড়াই করছে। আর একটা কথা, তৃণমূল যদি আপনাদের কোনো টাকা পয়সা দিতে চায়, নিয়ে নেবেন, লুটের টাকা, বুঝেছেন তো? তৃণমূল যদি আপনাকে টাকা দিয়ে কিনতে আসে, টাকাটা নিয়ে নেবেন, কারণ এটা লুটের টাকা। আপনার জব কার্ডের টাকা, আপনার বাড়ি তৈরির টাকা, আপনার হকের টাকা। তৃণমূল যদি সেই টাকা আপনাকে দিতে আসে, রাতের অন্ধকারের টাকাটা নিয়ে নেবেন আর মুচকি এসে বলে দেবেন টাটা বাই বাই, 26 সালে ঘাম চাই আমডাঙ্গায়। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সবাই ভালো থাকবেন। আমার ছোট ছোট যারা তামান্না আছে, তাদের 20 ফোটাবার লড়াইয়ের জন্য এই আমাদের শাহিন, রাকেশ সহ তাদের হাতে একটা পেন কলম তুলে দেবেন। আমার শুনে খুব ভালো লাগছিল যে তারা আমডাঙ্গায় 1 লক্ষ খাতা বিলি করবে, 1 লক্ষ পেন বিলি করবে। আর দেখা দেখি যদি তৃণমূল বিলি করে, জানবে ওটার চুরির টাকা, খাতা পেন গুলো নিয়ে নেবে, টাকা পয়সা গুলো নিয়ে নেবে। কিন্তু আমাদের রক্ত জল করা পয়সায় খাতা পেন দিয়ে এই আমডাঙ্গাকে শিক্ষিত করব, বোমা মুক্ত করব। এই হোক 2026-এ আমাদের লড়াই। নওশাদের পাশে আমডাঙ্গা থেকে আমাদের এমএলএ যাবে, আমাদের একটাই পরিচয় হবে, খাম খাম চুপচাপ ঘামে ছাপ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তৃণমূলের কাছ থেকে। ধন্যবাদ। আমডাঙ্গার